ভালোবাসা আর ঘৃণার মোড়কে সম্পর্কের ওঠানামা। সম্পর্কে যখন সন্দেহের বীজ জন্মায় তখন পরম নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে চায় অথৈরা। সত্যি কি ঘৃণায় পরম সত্য? ভিনসুরা শহর থেকে অনেক দূরে এক ঝাঁক স্বপ্ন বুকে দাঁড়িয়ে এই গ্রাম। দলিত অসহায় মানুষগুলোর কষ্ট, বিনা চিকিৎসায় একের পর এক মৃত্যু, না পাওয়ার যন্ত্রণা, এগুলো থেকে মুক্তি দেবার জন্যই ডাক্তার হওয়ার জেদ চেপেছিল অথৈয়ের। সেদিন অপুষ্টির কারণে চোখের সামনে মায়ের মৃত্যু দেখেছিল সে। একরত্তি ছেলেটার গায়ে চিতার আগুনের তাপ এখনো দগদগে। মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, এই সহজ কথাটা জেনেই বড় হয়েছিল সে। তবে সময়ের সঙ্গে সঙ্গে কেমন যেন বদলে যেতে থাকলো এই শব্দের অর্থ। এর সবচেয়ে বড় কারণ হলো ইনসিকিউরিটি। বন্ধুরা, আজ আমি হইচই সদ্য মুক্তিপ্রাপ্ত অথৈ মুভিটিকে খুব সংক্ষেপে এক্সপ্লেন করার চেষ্টা করছি। ভিডিও ভালো লাগলে একটি লাইক করুন, শেয়ার করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি। আপনাদের মূল্যবান মতামত আমার ভীষণভাবে দরকার। অনুপ্র চ্যাটার্জি দিল্লি মেডিকেল কলেজে ডাক্তারি পড়ার পর ক্যান্সার নিয়ে রিসার্চের সূত্রে এখন থাকে নিউ জার্সিতে। বহু বছর পর সে তার গ্রাম ভিনসুরায় ফিরেছে। আর ফিরে হতেই অনুব্র শুধু এই একটা গেমের কথা বলে চলেছে। সম্পূর্ণ সিনেমাটা জুড়ে এই গেমটাই সে খেলবে। প্রথমে গগু মুখার্জি স্যারকে এই গ্রামে আসতে বলল। এই মুখার্জি স্যারের পরিচয় আমরা পরেই জানতে পারবো। এই ভিনসুরেতেই গগুর খেলাধুলা, পড়াশুনো, প্রথম প্রেম, বিচ্ছেদ, সমস্ত কিছুর স্মৃতি জড়িয়ে রয়েছে। আর রয়েছে একজনের নাম অথৈ, গগুর সবসময়ের প্রতিদ্বন্দ্বী। ছোটবেলা ওর বাবা অথৈকে ওদের বাড়িতে নিয়ে আসে। গগুর মাও অথৈকে ভীষণ ভালোবেসে আপন করে নেন। এই ভালোবাসায় ভাগ বসানোটাই ছোটবেলা থেকে মেনে নিতে পারেনি গগু। অথৈ বাড়ি আসার পরপরই ব্রেন ক্যান্সারে মৃত্যু হয় অনুব্রর মায়ের। আর তারপর আরো একা হয়ে যায় অনুব্র, মানে গোগো। আর বাড়তে থাকে অথৈয়ের উপর তার ঘৃণা। তারপর থেকে এই ভিনসুরার সব জায়গায় অথৈ সেরা। সব জায়গায় ও প্রথম স্থান দখল করে রেখেছে। পড়াশোনা, খেলাধুলা, ওর বাবা মা, শিক্ষক শিক্ষিকা, গ্রামের মানুষজন, এমনকি যাকে গোগো প্রথম ভালোবেসেছিল সেই রায়ও গোগোকে বাদ দিয়ে অথৈকেই পছন্দ করেছিল। যদিও সেই ভালোবাসা দুজনের কপালেই জোটেনি, কারণ রায়ের বাবা মা অন্যত্র ওর বিয়ে দিয়ে দিয়েছিল। এই সমস্ত কিছু ভিনসুরায় ফিরে এসে অনুব্রর মাথায় আবার ঘুরতে লাগলো। আর বিদেশ থেকে ফিরে এসে তো দেখলো এই ভিনসুরা এখন অথৈয়েরই গ্রাম। সব জায়গায় অথৈয়েরই চর্চা, প্রত্যেকের মুখে মুখে অথৈয়ের নাম। অথৈ একজন ভালো ডাক্তার, বিনা পয়সায় এখানকার মানুষদের চিকিৎসা করে। এই গরিব মানুষগুলোর জন্য এই গ্রামে একটা হাসপাতাল তৈরি করার চেষ্টায় অথৈ মত্ত হয়ে রয়েছে। গা রি করে উঠছে গোগোর। গ্রামে একটা সংবর্ধনা মঞ্চ তৈরি করা হয়েছে অথৈকে সংবর্ধনা দেওয়ার জন্য। আর এসবের নেপথ্যে রয়েছেন গোগোর বাবা, যিনি ছোটবেলা থেকেই অথৈকে প্রচন্ড ভালোবাসে। আর অথৈয়ের কাছে তার জ্যাঠামশাই হলেন তার ভগবান। যাই হোক, এখন এই মঞ্চে একটু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেগুলো দেখাশোনা করছে মুকুল আর ওর বোন মিলি। মুকুল অথৈয়ের ডিসপেন্সারিও দেখাশোনা করে। গোগো গ্রিন রুমে ঢুকে মিলিকে জিজ্ঞেস করলো, দিয়া কোথায় রে? মিলি বলল, দিয়াদি বাথরুমে গেছে। গোগো আর মিলির কথাবার্তা আর হাবে ভাবে বোঝা গেল ওদের মধ্যে কোনো গোপন সম্পর্ক আছে। মিলি এখানকার স্কুলে পড়ায়। এই স্কুলটাও অথৈয়েরই তৈরি। মুকুলের মিলি অথৈকে খুবই ভালোবাসে, শ্রদ্ধা করে। গোগুকে দেখে বোঝা যাচ্ছে যে ও এই গ্রামের আর সবচেয়ে বেশি অথৈয়ের সর্বনাশ করতেই এখানে ফিরে এসেছে। গোগো তার চেলা রাধুকে পাঠালো বুড়ো শিবদলায়, বলল ওনারা এসে গেছেন, তুই পথ দেখিয়ে নিয়ে আয়। বাথরুম থেকে বেরিয়ে দিয়া গোগোকে ওর পিছুনিতে দেখে বলল, কি চাই? আর অথৈ কোথায়? অথৈ, দিয়া আর গোগো কলকাতায় একসঙ্গেই পড়াশোনা করেছে, তাই বলতে গেলে ওরা তিন বন্ধু। যদিও বন্ধুত্বটা শুধুমাত্র অথৈ আর দিয়ার দিক থেকে। গোগোর উদ্দেশ্য শুধুমাত্র ওদের ক্ষতি করা। ওদের কথাবার্তার মাঝে একজন এসে খবর দিল, দিয়াদি, টুস্কির মা মারা গেছে। অথৈদা ওখানেই ছিল, জ্যাঠামশাইকে ডাকছে। দিয়া বলল, তুই জ্যাঠামশাইকে নিয়ে যা, আমি মিলিকে নিয়ে যাচ্ছি। ওরা সবাই টুস্কির বাড়ি গিয়ে পৌঁছালো। আর সেখানে গোগো নিয়ে এলো তার মুখার্জি স্যারকে। এখানে আমরা জানতে পারি এই মুখার্জি স্যার আর কেউ না, দিয়ার বাবা। দিয়া তাকে 16 ট্রিপের কথা বলে এখানে এই ভিনসুরাই এসেছে। দিয়া অথৈয়ের সাথেই থাকে। ও অথৈকে ভালোবাসে সেই কলেজ লাইফ থেকে। দিয়াও চায় অথৈয়ের সাথে এই গরিব মানুষগুলোর সেবা করতে।
করতে। দিয়া এখানে একটা স্কুলে পড়ায়। দিয়ার বাবা বললেন, এই তোমার সোলো ট্রিপ? অথই এলো সেখানে। দিয়ার বাবা জানেন দিয়া অথয়ের জন্যই সব ছেড়ে এখানে রয়েছে, তাই অথয়কে দেখে তিনি বললেন, তুমি জানো আমি কি করতে পারি? অথই চুপ করে রইল। এরপর তিনি দিয়াকে তার সঙ্গে ফিরে যেতে বললেন। দিয়া বলল, আমি যাব না বাবা। দিয়ার বাবা বললেন, জানোই তো আমার হাত কত দূর, আমি অথয়ের কি করতে পারি? দিয়া বলল, ওই জন্যই তো আরো ফিরে যাব না। এখানে আমরা জানতে পারি যে এর আগেও অথই দিয়ার বাড়ি গিয়েছিল ওদের বিয়ের বিষয়ে কথা বলতে, কিন্তু চরম অপমান করে অথয়কে সেদিন বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন দিয়ার বাবা। কারণ অথই দলিতের ছেলে, ওর কোনো ক্যাপিটাল নেই, দিয়াকে রাখার মতো সামর্থ্য নেই। আজ তিনি অথয়কে বললেন, ভেবেছিলাম তুমি দিয়ার থেকে দূরে থাকবে, কতটা মূর্খ ছিলাম আমি। অথই বলল, আমার অতীতটাই আমার একমাত্র পুঁজি। চোখ বুঝলেই দেখতে পাই দিদিমাকে কুলিনেরা ডাইনি সন্দেহে নদীর চরে পুড়িয়ে দিচ্ছে। আমার দিদিমা বলতেন, ব্রিটিশদের লাঠি আর কুলিনদের বহু অত্যাচার সহ্য করাটাই হলো বিপ্লব। আমার শরীরেও সেই রক্তই বইছে স্যার, সেটাই আমার পুঁজি। এরপর মায়ের হাত ধরে এসে পৌঁছেছিলাম এই ভিনসুরায়। এখানে এসে জ্যাঠামশাইকে আমি ভগবান রূপে পেয়েছি। তারপর হঠাৎ বিনা চিকিৎসায় মায়েরও মৃত্যু হলো। আমি গোগোর দালান, ওর ঘর, ওর খাবার, ওর জামা, ওর স্কুল বেঞ্চ সবিতেই ভাগ বসালাম। আমার মা, গোগোর মার মতো কত মানুষ ঠিকঠাক চিকিৎসা না পাওয়ার কারণে মারা গেছেন। তাই আমি চাই এখানে একটা হাসপাতাল বানাতে। আর এই কাজে আমার সাথে, আমার কাছে সব সময় থেকেছে দিয়া। ও এখান থেকে ফিরে যেতে চায় না, আমি ওকে ফিরে যেতে দেব না। দিয়ার বাবা বললেন, দিয়াকে আমি সব দিয়েছি, আজ সে আমাকে ঠকালো। এত বছরের রক্তের বন্ধন যখন এক মুহূর্তে ছিন্ন করতে পারলো, তখন আমার বিশ্বাস তুমিও ঠকবে। রেগে চলে গেলেন দিয়ার বাবা। দিয়ার বাবাকে পৌঁছে দিতে গিয়ে অনব্র বলল, আমি চেষ্টা করব স্যার দিয়াকে ফিরিয়ে নিয়ে যেতে। অথই বরাবরই বেঈমান। এদিকে রাধু গ্রামের লোকজনদের কাছে বিয়ে না করে অথই আর দিয়ার একসাথে থাকার জন্য নানান রকম কুৎসা রটাচ্ছে। সেই নিয়ে বেশ চিন্তিত অথই। তাই দিয়া বলল যে আমরা বিয়ে করব। ওদিকে গোগো মিলিকে বিদেশে নিয়ে যাবার লোভ দেখিয়ে ভালোবাসার নাটক করে ওর সাথে শারীরিক সম্পর্ক রাখে, আর ওকে হাতেও রাখে দরকার বুঝে কাজে লাগানোর জন্য। এরপর ধুমধাম করে রেজিস্ট্রি ম্যারেজ করে নিল অথই আর দিয়া। আর এই সমস্তটাই অ্যারেঞ্জ করে দিল গোগো। এটাই তার পাওয়ার প্লে রাউন্ড। ফুলসজ্জার রাতে অথই দিয়াকে একটা রুমাল গিফট করলো। এটা ওর মার হাতের এমব্রয়ডারির কাজ করা রুমাল। খুব যত্নে রেখেছিল অথই, তার জীবনের থেকেও মূল্যবান এই রুমালটা। ওদিকে রাধু দিয়াকে খুব পছন্দ, বলতে গেলে দিয়াকে নয়, দিয়ার শরীরটাকে পছন্দ। আর ওরা বিয়ে করে নেবার জন্য রাধু রেগে আগুন। ও গোগোকে বলল, অথইকে শেষ করে দেব। গোগো বলল, ঠিক সময়ের অপেক্ষা কর, দিয়া ঠিক তোর হবে যদি আমার কথা মতো চলিস। রাধু গোগোকে খুব মানে, তাই গোগোর কথা শুনে ও চলে গেল। পরদিন থেকে দিয়ার জ্বর এসেছে, তাই ওকে স্কুলে যেতে বারণ করলো অথই, বাড়িতে রেস্ট নিতে বলল। ওদিকে জেঠামশাই মুকুলকে বলল সবাইকে জানিয়ে দিতে যে রবিবারে অথইয়ের সংবর্ধনা সভাটা করা হবে। মুকুল প্রথমেই গেল দিয়ার বাড়ি তাকে জানানোর জন্য। দিয়া একটা ঢিলেঢোলা পোশাক পরেছিল। মুকুল এসে দিয়াকে সংবর্ধনার খবরটা দিয়ে ওকে একটা ফুলের মুকুট পরালো। মুকুলের সামনে ওই পোশাকে দিয়ার বসে থাকাটা অথই একদম পছন্দ করলো না। অথই দিয়াকে গায়ে একটা ওড়না দিতে বলল। দিয়ার কেমনই লাগলো এই বিষয়টা। অথই কাজে বেরোনোর সময় সেখানে এলো গোগো। দিয়া কাপড় চোপড় গুলো কেচে বাইরে মেলে দিল, সাথে সেখানে রুমালটাও ছিল। মুকুল অথইকে বলল, চলো তোমাকে বাস স্ট্যান্ড অব্দি পৌঁছে দিয়ে আসি। গোগো চলে গেল, কিন্তু একটু পর আবার ফিরে এলো। দিয়ার খুব কাছে এসে বলল, তোর শরীরে জ্বর জ্বর গন্ধ। দিয়া ভীষণ ভয় পেয়ে গেল। গোগোকে সেখান থেকে চলে যেতে বলল। যাবার সময় গোগো তারে ওই রুমালটা দেখতে পেল, সেটা নিয়ে এসে দিয়াকে বলল, এটা কার রে? দিয়া পাগলের মতো করে উঠে বলল, ওটা আমায় দিয়ে দাও গোগোদা। গোগো বলল, আগে বল এটা কার, তবেই দেবো। দিয়া বলল, এটা অথয়ের মায়ের হাতের তৈরি, আমার বিয়ের গিফট। গোগো দিয়ে দিল রুমালটা, আর আরেকটা প্ল্যান তার মাথায় খেলে গেল। বলল, দিয়া ওটা যত্নে রাখিস আর যত্নে থাকিস। এরপর সেখানে মুকুল চলে এলো। গোগো মনে মনে ভাবলো, এত বছর ধরে অথই এই মেমোরিটাকে লুকিয়ে রেখেছে, আমাকেও জানায়নি। গোগো রাধুকে ফোন করে বলল, মুকুলের পাশের গ্রামে একটা প্রেমিকা ছিল না, তার খোঁজ নে, তারপর কি করতে হবে জানাচ্ছি। রাত্রে মুকুল গেল খারাপ পাড়ায়। সেখানে একটা মেয়েকেও ছোটবেলা থেকেই ভালোবাসে। ভাগ্যের ফিরে আজ সে এখানে। মেয়েটির নাম পিঙ্কি। মাঝে মধ্যেই পিঙ্কির কাছে আসে মুকুল। রাধুর লোক সেই পাড়াতেই ছিল। মুকুলকে দেখে ও রাধুকে, আর তারপর রাধু সেটা গোগোকে জানালো। ওদিকে মুকুল চায় পিঙ্কিকে এখান থেকে বাইরে নিয়ে গিয়ে ওকে বিয়ে করে, কিন্তু অথয়দার ভয়ে সেটা করতে পারছে না। অথয়দাকে বলতেও পারছে না যে ও পিঙ্কিকে ভালোবাসে, কারণ অথয় এই পাড়ার মেয়েকে মেনে নেবে না। খবর পেয়ে সেখানে গোগো গেল, আর সেখানকার মাসিকে অনেক টাকা দিয়ে পিঙ্কিকে চাইলো।
মাসি পিঙ্কিকে দেখে মুকুলকে বের করে দিতে বলল তার ঘর থেকে। বলল নতুন লোক এসেছে। মুকুল চলে গেলে গোগো সেখানে গেল। পিঙ্কিকে দেখে মনে হলো সে গোগোকে আগেও দেখেছে। গোগো পিঙ্কিকে অনেক টাকা দিয়ে এলো ওর হয়ে কাজ করার জন্য। ওদিকে মুকুল পিঙ্কির ঘরে অন্য লোক ঢুকতে দেখে দুঃখে ড্রিঙ্ক করতে শুরু করলো। তার হাত পা বাঁধা, সে কিছুই করতে পারছে না। রাত্রে মিলিকে একটা ফাঁকা জায়গায় ডেকে গোগো বলল দিয়াদের বাড়ি থেকে আপেল আঁকা একটা রুমাল চুরি করে আনতে হবে। মিলি বলল চুরি? কিন্তু কেন চুরি করব? আসলে মিলি দিয়া আর অথৈদাকে খুবই ভালোবাসে, ওদের ভালো চায়। কিন্তু ওই যে ও গোগোকেও ভালোবেসেছে, তাই ওর কথা শুনতে মিলি খানিকটা বাধ্য হয়। গোগো বলল আরে ওদের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি, তাই রুমালটা চাইছি, ওটা আমার তাড়াতাড়ি লাগবে। গোগো রাধুকে গিয়ে মিথ্যায় বলল মুকুল দিয়ার দিকে নজর দিচ্ছে, এবার আমাদের একটা প্ল্যান করে মুকুলকে ওদের বাড়ি থেকে সরাতে হবে। এরপর এলো সেই রবিবার, তেজে অথৈকে সংবর্ধনা দেওয়া হচ্ছে, আর সেই ফাঁকে মিলি দিয়াদের বাড়ি থেকে অথৈয়ের রুমালটা চুরি করে নিয়ে এসে গোগোকে দিল। সাংস্কৃতিক অনুষ্ঠানের প্ল্যান করা হয়েছে, কিন্তু হঠাৎ সেখানে বাইরের একটা নাচ নেওয়ালিকে নিয়ে আসা হয়েছে, আর এটা করেছে গোগো আর রাধু। মেয়েটা তার শরীর দেখিয়ে নোংরা নাচ শুরু করলো। জোয়ান ছেলে ছোকরারা তো ভীষণ খুশি, কিন্তু অথৈয়ের এটা মোটেও ভালো লাগলো না। ও দিয়াকে নিয়ে চলে গেল। ওদিকে পল্টুকে একটা বিদেশি ড্রিঙ্ক খেতে দিয়েছে গোগো, এটাও ওর গেমেরই প্ল্যান। পল্টু মুকুরকে জোর করে ড্রিঙ্কস করালো। মাতাল অবস্থায় পল্টু মিলির নাম নিচ্ছিল, সেটা শুনে মুকুল রেগে গেল, বলল তুই মিলির নাম নিলি কেন? পল্টু বলল আমি মিলিকে ভালোবাসি, তুই জানিস ওই গোগো তোর বোনের সাথে ওই ভাঙা বাড়িতে নোংরামি করে, আমি নিজের চোখে দেখেছি। গোগো আর রাধু চাইছিল ঝামেলাটা হোক, সবটা আড়াল থেকে দেখছিল রাধু। ঠিক সময় মতো সেখানে গিয়ে ঝগড়াটাকে আরো উস্কে দিল। মুকুল রেগে রাধুকেও মারতে গেল। ওদিকে গোগো অথৈয়ের বাড়ি গিয়ে অথৈকে বলল যে মুকুল ড্রিঙ্কস করে ঝামেলা করছে, তুই চল। অথৈ মুকুলকে খুব ভালোবাসতো, বিশ্বাস করত। মুকুল যে এরকম করবে ও ভাবতেই পারেনি, তাই গোগোর সাথে সেখানে গিয়ে সবাইকে ধমকে দিয়ে বলল এটা আমার ভিনসুরা, এখানে এসব নোংরামি আমি বরদাস্ত করবো না। মুকুল তো অথৈদাকে দেখে একদম চুপ হয়ে গেছে। অথৈ মুকুলকে বলল তুই কাল থেকে আমার ডিসপেন্সারি আমার বাড়ি যাবি না। সকাল হতেই মিলি মুকুলকে নিয়ে গেছে অথৈদের বাড়ি। বাড়িতে তখন অথৈ ছিল না, ও ডিসপেন্সারিতে গেছিল। মুকুল বারবার করে দিয়ার কাছে ক্ষমা চাইছে, বলছে আর কোনোদিন ওরকম করবে না, অথৈদা যেন ওকে ফিরিয়ে নেয়। দিয়া বলল ঠিক আছে, আমি অথৈয়ের সাথে কথা বলছি। গোগো গেছে অথৈয়ের ডিসপেন্সারিতে। অথৈ তখন বেরোচ্ছিল। গোগো বলল চল তোকে আমি বাড়ি পৌঁছে দিই। এর পিছনের কারণ হলো ও মুকুলকে ওদের ঘরে অথৈকে দেখাতে চায়, আর হলেও তাই। অথৈ এসে দেখলো মুকুল দিয়ার সাথে কথা বলছে। অথৈ বাড়ি এলে দিয়া বলল মুকুল ক্ষমা চাইছিল, মুকুল বলেছে আর কোনোদিনও করবে না, তুমি ওকে ফিরিয়ে নাও। আর এই কথাগুলো বারবার করে বলার পর অথৈ রেগে গিয়ে বলল চুপ করো, একই কথা তখন থেকে ঘ্যান ঘ্যান করছো, আমার খিদে পেয়েছে। দিয়া বলল আমিও স্কুল থেকে এসে তোমার জন্য রান্না করে এখনো না খেয়ে বসে আছি। অথৈ বলল আমি বলেছিলাম আমার জন্য বসে থাকতে। দিয়া বলল তুমি আমার সাথে এরকম বিহেভ করছো কেন? আমি তোমার জন্য সব ছেড়ে এখানে এসেছি। অথৈ বলল আমি সেখানেও তোমাকে জোর করিনি। অথৈ চিৎকার করে উঠে বলল আমি যখন বারণ করেছি তখন আর নয়, তুমি কখনো মুকুলকে এখানে ঢুকতে দেবে না। অথৈয়ের এই চরম রাগ দিয়া এই প্রথম দেখলো। রেগে অথৈ ঘর থেকে বেরিয়ে গেল। আবার গোগো ওর পিছু নিল। তারপর সেখানটায় অথৈকে নিয়ে গেল যেখানে কলেজ টাইমে ওরা আড্ডা মারত। কথায় কোথায় দিয়ার বিরুদ্ধে অথৈয়ের মনে সন্দেহের বিষ ঢুকিয়ে দিতে শুরু করলো গোগো। গোগো বলল আমাদের সামনে দিয়ার তোকে এভাবে না বললেও পারত, তোর জন্য মাঝে মাঝে খুব চিন্তা হয়, পৃথিবী মানুষ খুবই কমপ্লিকেটেড। আর তারপর তো তুই দুম করে বিয়েটাও করে নিলি। তুই তো সারাদিন স্বাস্থ্য কেন্দ্র নিয়ে পড়ে থাকিস, আমার তো এখানে সেরকম কোনো কাজ নেই, সারাদিন ঘুরেই বেড়াই, কত কিছু চোখে পড়ে কানে আসে। অথৈ বলল কি বলতে চাস তুই? গোগো বলল তোর বাড়িতে বারবার মুকুল যায় আসে কেন বলতো? এরপর আমি একটা জিনিসও দেখেছিলাম। অথৈ বলল কি দেখেছিস? শুরু করে দিয়েছিস তো তোর খেলা, তুই একটা অসুস্থ পারমাল মানুষ। গোগো বলল যেটা সত্যি সেটাই বলছি, আজ আমি বলছি কাল গোটা গ্রাম বলবে, আর শেষ পর্যন্ত আমার বাবার কানে যাবে। দিয়ার বাবার শেষ কথাটা মনে রাখিস। বাস হয়ে গেল সন্দেহের বীজ বপন। এটাই তো চাইছিল গোগো। আসলে অথৈ ছোটবেলায় এত কষ্ট দেখেছে যে চিরকাল ও ইনসিকিউর ফিল করে, আর ইনসিকিউর মানুষের মনে অবিশ্বাস ঢোকানোটা খুবই সহজ। রাত্রে বাড়ি ফেরার
ফেরার পর তাও দিয়া সবকিছু ভুলে গিয়ে আবার হাসি মজা করে আদর করে অথয়ের মন ভালো করার চেষ্টা করলো, কিন্তু অথই চুপ করে বসে রইল। বলল, আমার এসব ভাল লাগছে না। দিয়া বলল, ঠিক আছে, শুধু এটা বলো মুকুলকে কবে ফেরাবে। ব্যাস, আবার অথই উঠে রেগে ওই রাত্রে বাইরে চলে গেল। কোনো কাজে মন বসাতে পারছে না অথই, সর্বক্ষণ গোবর কথাগুলো ওর মাথায় ঘুরছে। মুকুল ডিসপেন্সারির আশেপাশে ঘুরঘুর করছে, কিন্তু বেচারা ভিতরে ঢুকতে পারছে না। ওদিকে মিলিকে ইগনোর করছে গোগো, ওর ফোনও ধরছে না, মেসেজের রিপ্লাইও দিচ্ছে না। গোগো সেই রুমালটা নিয়ে গেল পিঙ্কির কাছে, আর সেটা নিয়ে পিঙ্কির কতগুলো পিক তুলল। চিলড্রেন্স ডে এর দিন মিলি আর মুকুল স্কুলের বাচ্চাদের সাথে খুবই মজা করলো, সাথে দিয়াও ছিল, কিন্তু রাধু লুকিয়ে বেঁচে বেঁচে দিয়া আর মুকুলের কতগুলো ভিডিও করলো। সকালে অথই সদরে যাবার জন্য দাঁড়িয়েছিল। গোগো এসে বলল, আমি তোকে পৌঁছে দিচ্ছি, আমিও ওখানেই যাচ্ছি। দিয়াদের স্কুলে তোলা রাধুর ভিডিওটা অথইকে দেখালো, বলল, মুকুলকে বারবার ফেরানোর কথা বলছে তো, দেখ আমি বললাম না। রাত্রে বাড়ি ফিরে অথই আর দিয়ার মধ্যে কোনো কথা নেই, দুজনেই আলাদা ঘরে খেতে বসেছে। আর এদিকে গোগোর আনন্দের শেষ নেই, ওর খেলাই ও সাকসেস হচ্ছে। রাত্রে দিয়া অথয়ের কাছে আসার চেষ্টা করলে অথই তাকে দূরে ঠেলে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে সোজা গোগোদের বাড়ি গেল। সেখান থেকে গোগোকে নিয়ে সেই কাকতাড়ুয়ার জায়গাটায় গেল। এদিকে দিয়া চিন্তা করছে এত রাতে অথই কোথায় বেরিয়ে গেল, তাই ও বারবার মুকুলকে ফোন করলো, কিন্তু মুকুল বোধহয় ঘুমিয়ে পড়েছিল। সেই জায়গাটায় গিয়ে অথই বলল, কেন বললি, কেন ফিরে এলি এত বছর পর, আমার সাথে গেম খেলছিস? গোগোকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে অথই বলল, ও কেন বলছে বারবার মুকুলের কথা? আমি কি সত্যি ওকে অবিশ্বাস করতে শুরু করেছি, নাকি ওটা একটা ইলিউশন? গোগো বলল, না, এটাই জীবন। মানুষ মানুষকে ভালোবাসে না বোধহয়, মানুষ মানুষকে ঘেন্না করে, নইলে ট্রোল করে, মানুষ মানুষকে অবিশ্বাস করে, এটাই পরম সত্য। আর আমি জানি তুই কোনোদিন কাউকে বিশ্বাস করিসনি। অথই বললে, আমি বুঝতে পারছি তুই কি করতে চলেছিস। মেঝের বিছানা, এঁঠো খাবার, ছেঁড়া জামা, তবুও আমি অথই, আমি এগিয়ে, তাই আমার সুখে তুই পুড়ছিস, তাই এসব নোংরা খেলাটা শুরু করেছিস তো? ফুল প্রুফ দে, নইলে দিয়ার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে তোকে। মুকুল আর দিয়ার অনেকগুলো ফটো আর ভিডিও অথইকে দেখালো গোগো। গোগো বলল, বাড়ি ফিরে দিয়ার কল লিস্টটা একবার চেক করবি, দেখবি দিনে রাতে কতবার ফোন করে মুকুলকে। দিয়া কেন বারবার বলে মুকুলকে ফেরাও, মুকুলকে ফেরাও। দিয়াকে তুই কোনো রুমাল দিয়েছিলিস? অথই বলল, হ্যাঁ, ওটা আমার মায়ের তৈরি, আমার বিয়ের গিফট। গোগো বলল, দিয়া ওটা মুকুলকে দিয়ে দিয়েছে। অথই বলল, তুই আমার সাথে খেলছিস, এটা সত্যি নয়, এটা কিছুতেই সত্যি হতে পারে না, তুই প্রুফ দে। বলতে বলতে অজ্ঞান হয়ে গেল অথই। গোগো বলল, নার্ভাস ব্রেকডাউন, শক নিতে পারে না, দুর্বল, ভীতু, আগেও এরকম হয়েছে। এখন ওর জীবন থেকে সমস্ত আদর্শ স্বপ্ন ভ্যানিশ হয়ে যাবে। এবার ওর ভিতরের থেকে আসল পশুটা বেরিয়ে আসবে, যাকে কেউ কখনো দেখেনি। গোগো সকালে অথয়কে বাড়ি পৌঁছে দিয়ে চলে গেল। কপালটা ফেটে গেছে অথয়ের। দিয়া যত্নে সেটাকে ধুইয়ে দিল, একটু কিছু খেতে বলল অথয়কে। দিয়া এসবের বিন্দু বিসর্গ কিছুই জানে না। অথয়ের এই ব্যবহার ও যত দেখছে তত অবাক হয়ে যাচ্ছে। অথয় বলল, তোমার মোবাইলটা দাও। দিয়ার কল লিস্ট চেক করে দেখলো সত্যি রাতে অনেকবার দিয়া মুকুলকে ফোন করেছে। দিয়া বলল, কাল সারা রাত তুমি বাড়ি ফেরোনি, তাই মুকুলকে ফোন করেছিলাম, ওকে বলে দিয়েছি বাড়ি আসতে, তুমি ওর সাথে কথা বলে নাও, ওকে ফিরিয়ে নাও, দেখো তোমার স্ট্রেস অনেকটা কমে যাবে। অথই বলল, আমার দেওয়া রুমালটা কোথায়? সারা বাড়ি তছনছ করে খুঁজেও রুমালটা পেল না অথই। আরো হিংস্র হয়ে উঠলো অথই। দিয়ার গলা চেপে ধরে বলল, আমার রুমালটা কোথায়? দিয়া বলল, রুমালটা কাচতে দিয়েছিলাম, পাচ্ছি না, আমি বলতাম তোমাকে। অথই বলল, মিথ্যে। এক ধাক্কা দিয়ে দিয়াকে ফেলে দিয়ে সেখান থেকে চলে গেল অথই। দিয়া চিৎকার করে কাঁদতে লাগলো। ওদিকে মুকুল পিঙ্কির কাছে গিয়ে বলল, জানিস আমাকে নিয়ে অথইদার দিয়াদের মধ্যে ঝামেলা হচ্ছে, আমার ভালো লাগছে না। পিঙ্কি তখন সেই রুমালটা বের করলো আর মুকুলকে দেখালো। পিঙ্কি বলল, এটা আমি তোমার জন্য বানিয়েছি, এই রুমালটা নিয়ে তোমার কতগুলো ছবি তুলি। মুকুল খুবই সরল একটা ছেলে, ও তাই করলো। পিঙ্কি এই রুমালটা সমেত মুকুলের কতগুলো ছবি নিয়ে নিল। রাত্রে বাড়ি ফিরে অথই দিয়াকে সোজা জিজ্ঞেস করলো, তুমি মুকুলকে ভালোবাসো? দিয়া বলল, এই তোমার ভালোবাসা, বিশ্বাস, আর আমি এই বিশ্বাসটার জন্যই সব ছেড়ে তোমার কাছে চলে এলাম। তুমি কি জানতে চাও, আমি মুকুলের সাথে কোনো শারীরিক সম্পর্ক রেখেছি কিনা? একটা ঠিকঠাক সত্যি সত্যি বউ খুঁজছো, তাই তো? না অথই, আমি শুধুমাত্র তোমাকেই সবকিছু দিয়েছি, শরীর মন সবকিছু, তার জন্য সব ছেড়েছি। কাঁদতে শুরু করলো দিয়া। সবই ঠিক হয়ে যাচ্ছিল, সব মিটেই যাচ্ছিল। অথই দিয়ার কোলে মাথা রেখে বলল, আমি আসলে খুবই ইনসিকিউর, খুবই সাধারণ। আবারও কথায় কথায় দিয়া বলে ফেললো, মুকুলকে ফিরিয়ে নিয়ে
নিয়ে এসো, দেখো সব ঠিক হয়ে যাবে। অথই আবার দিয়ার দিকে তাকিয়ে বলল, এক মুহূর্তের মুখ আরেক মুহূর্তে সত্য নয়। উঠে অথই আবার বাইরে চলে গেল। বাইরে দাঁড়িয়ে মিলি সব শুনছিল। দিয়া জিজ্ঞেস করলো, বাড়িতে একটা সাদা রুমাল ছিল মিলি, দেখেছিস? মিলি বলল, না তো দিয়া দি। ওদিকে পিঙ্কি গগুকে মেসেজ করে বলে দিল যে রুমাল সমেত ফটো তোলা হয়ে গেছে। মুকুল এইমাত্র রুমালটা নিয়ে বেরোলো। অথই গগদের বাড়ি গেল। জ্যাঠামশাইয়ের কোলে মাথা রেখে অনেক কাঁদলো। জ্যাঠামশাই বললেন, আমি জানি না তোমাদের মধ্যে কি হয়েছে, সব ঠিক হয়ে যাবে। আর রবি ঠাকুর তো বলেইছেন মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। অথই বলল, আমি বিশ্বাস হারাবো না জ্যাঠামশাই। ঠিক সেই সময় গগু এলে অথই ওকে দিকে পালাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে লাস্ট খেলাটা খেললো গগু। মাঝ রাস্তায় ধরে অথইকে আটকে সেই রুমাল নেওয়া ফটোটা দেখালো। এটা দেখে অথই চিৎকার করে বলতে শুরু করলো, এটা হতে পারে না, এমনটা কিছুতেই হতে পারে না। ওদিকে বাড়িতে একাই বসে আছে দিয়া। মিলি এলো ওর কাছে। ও রুমালের কথাটা বারবার বলতে চেয়েও কিছুতেই বলতে পারছিল না। গগো রাধুকে মেসেজ করে বলল, একটা লোকেশন পাঠাচ্ছি, সেখানে চলে আয়। তারপর অথইকে নিয়ে রাস্তার ধারে একটা জায়গায় লুকিয়ে রইল। বলল, আজকে তোকে আসল প্রুফ দেখাবো। সেই রাস্তা দিয়ে যাচ্ছিল মুকুল, ওর গলায় ছিল রুমালটা। গগো ওর কাছে গেল আর আড়ালে রইল অথই। মুকুলকে ফোনে পিঙ্কির ফটো দেখিয়ে গগো বলল, যে সম্পর্কটার কোনো ভবিষ্যৎ নেই সেটা টেনে কি লাভ? মুকুল মোবাইলে পিঙ্কির ছবি দেখে বলল, আমি ওকে ভালোবাসি, তুমি এটা কাউকে বলো না গগোদা। গগো বলল, ও রুমালটা দিয়েছে? মুকুল বলল, হ্যাঁ, ও নিজের হাতে এটা আমার জন্য বুনেছে। আড়াল থেকে ওদের কথাবার্তায় শুধুমাত্র শুনছিল অথই। এখানে ও মানে অথই ভাবলো দিয়া, কিন্তু মুকুল আর গগো কথা বলছিল পিঙ্কিকে নিয়ে। গগোর উদ্দেশ্যই ছিল অথইকে ভুল বোঝানো। কাউকে কিছু না বলতে বলে মুকুল সেখান থেকে চলে গেল। আর এদিকে কিছু না দেখে না জেনে শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে অথই গগোর সমস্ত কথা বিশ্বাস করলো মুকুলের সাথে দিয়ার অবৈধ সম্পর্ক রয়েছে। গোবর পাতা জালে সম্পূর্ণ ফেসে গেল অথই। ছোটবেলা থেকে একটা চাপা রাগ ঘেন্না যেন দানবের রূপ নিয়ে সামনে এলো। ও আর নিজের মধ্যেই রইল না, একটা ইলিউশনের মধ্যে চলে গেল। চোখের সামনে শুধু মুকুল আর দিয়ার সম্পর্কটাই ভেসে উঠছিল। সামনে এলো রাধু, এটাও একটা খেলারই অংশ। রাধু এসে বন্দুক বের করে অথইকে মারতে গেল দিয়াকে বিয়ে করার জন্য। ওর দিয়াকে চাই। অথইয়ের শরীরে এখন যেন রাক্ষস ভর করেছে। ও বেধড়ক পেটালো রাধুকে, ইট দিয়ে ওর মুখটা থেতলে দিচ্ছিল। বাইরে প্রচন্ড বৃষ্টি নামালো। দিয়া মিলিকে বাড়ি চলে যেতে বললো। মিলি চলে যেতে কারেন্টটাও অফ হয়ে গেল। অথই বাড়ি ফিরলো। দিয়া হ্যারিকে নিয়ে ওর জন্যই অপেক্ষা করছিল, কিন্তু অথই তখন অন্যই জগতে। ও চিন্তা করছে ওর ছোটবেলা, ওর মার মৃত্যু, মুকুলের সাথে দিয়ার সম্পর্ক। চোখের সামনে দেখতে পাচ্ছে ও আর মুকুল একটা খাটেই শুয়ে রয়েছে। অথই দিয়ার কাছে গেল। মুকুলকে দেখে সামনে থাকা বালিশটা দিয়ে দিয়ার মুখটা চেপে ধরলো, দিয়ার শেষ নিঃশ্বাস না বেরোনো পর্যন্ত। গোবর ডাকে অথইয়ের সম্মিট ফিরলো। দেখলো বাইরে বৃষ্টিতে গোবর দাঁড়িয়ে আছে। আরো সত্যি দিয়াকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছে। দিয়ার মৃত শরীরটা তুলে নিয়ে গিয়ে ও গোবর কাছে রাখলো। গোগো তো একজন সাইকো, তাই গোগো অথইকে বলল, আমি জানতাম তোর মধ্যে একটা খুনি আছে। দেখ, একটা ইনোসেন্ট মেয়েকে তুই কেমন মেরে ফেললি। দিয়া সত্যি ইনোসেন্ট ছিল, আমি তোর সাথে খেলেছি মাইন্ড গেম, আর সেই গেমে তুই হেরে গেলি। আর তোর ভিনসুর আর ভগবান হওয়া হলো না অথই। অথই বলল, ব্যাস শুধু এটুকুই, তুই জিতলি, তুই উইনার। গোগো বলল, হ্যাঁ, আমি আজ উইনার, যেটা আমি কোনোদিন হতে পারিনি তোর জন্য। অথই কাঁদতে কাঁদতে বলল, কিন্তু আমি তো কিছু বুঝেও বুঝতে চাইলাম না রে গোগো, কি করবো রে এখন আমি? গোগো অথইয়ের হাতে পিস্তলটা দিয়ে বলল, খুনের যা কাজ, তুই এবার আমাকে মেরে ফেল। অথই চোখের সামনে ওর মাকে দেখতে পাচ্ছি। শেষমেশ ও নিজেকেই শেষ করে ফেললো। সকাল হয়ে এসেছে। দুজনের মৃতদেহের সামনে বসে আছে গোগো। পাগলের মতো হাসতে হাসতে বারবার বলছে, আমি উইনার, অথই লুজার। গোগো বলল, গেম ওভার। এরপর নিজেই গুলি করে নিজেকে শেষ করে দিল। তো বন্ধুরা, কাহিনীটিকে এখানেই শেষ করা হয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।